where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্টস, আমার নাম শুভজিৎ চৌধুরী। আমি চণ্ডীপুর জুনিয়র হাই স্কুলের সহশিক্ষক। আমি আজকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলো অংশের দ্বিতীয় অংশ শুরু করব। প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আয়তাকার স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। ধরে নাও তোমরা ABCD হলো একটি আয়তাকার কাঁচের স্ল্যাব। এটা আপতন কোণ ধরে নেওয়া হচ্ছে I1, স্ল্যাবের প্রতিসরাঙ্ক ধরে নেওয়া হচ্ছে μ2, স্ল্যাবের পারিপার্শ্বিক মাধ্যমে প্রতিসরাঙ্ক ধরে নেওয়া হচ্ছে আপতন মাধ্যমে প্রতিসরাঙ্ক ধরে নেওয়া হচ্ছে μ1, আর যে মাধ্যমে নির্গত হচ্ছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক ধরে নেওয়া হচ্ছে μ1। অর্থাৎ স্ল্যাবের দুই পাশের মাধ্যম একই। তো আমরা ধরে নিচ্ছি স্ল্যাবটার ঘনত্ব পারিপার্শ্বিক মাধ্যমের থেকে বেশি। তাহলে তোমরা আগের ক্লাসে পড়েছো যে আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন অবিলম্বের দিকে সরে আসে। তাহলে এখানে আলোকরশ্মিটার দিকে সরে আসলো এবং ধরে নাও প্রতিসরণ কোণ হচ্ছে R1। এবার এই আলোক রশ্মিটা যখন এ বিন্দু থেকে বের হবে তখন সেই মাধ্যমটা লঘু হওয়ার জন্য অবিলম্ব থেকে দূরে সরে যাবে। যেহেতু EG আর FH এই দুটো সরলরেখা সমান্তরাল, সেজন্য এই কোণটা যদি I1 হয় স্বাভাবিকভাবে এই কোণটাও I1 হবে, একান্তর কোণ। আচ্ছা, নির্গমন কোণটা আমি ধরে নিলাম হচ্ছে I2। এবার আমরা দুটো বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করব। স্নেলের সূত্র তোমরা অলরেডি আগের ক্লাসে পড়েছো। বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করছি আমি। μ1 sin I1 equals μ2 sin R1। সূত্রটা তোমরা এইভাবে মনে রাখবে। স্নেলের সূত্রটা এই মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমে কোণের সাইনের গুণফল ইকুয়ালস এই মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমে কোণের সাইনের গুণফল। তাহলে μ1 sin I1 সমান μ2 sin R1। আচ্ছা, এটা হচ্ছে আমরা বিন্দুতে প্রয়োগ করলাম স্নেলের সূত্রটা। এবার আমরা প্রয়োগ করব হচ্ছে F বিন্দুতে। তাহলে F বিন্দুতে কতটা হবে? μ2 sin R1 ইকুয়ালস μ1 sin I2। দুটো ডান পক্ষ এই প্রথম সমীকরণটা, এই 1 নম্বর সমীকরণটা, এটা আর 2 নম্বর সমীকরণের 1 নম্বর সমীকরণের ডান পক্ষ আর 2 নম্বর সমীকরণ বাম পক্ষে দুটো পরস্পর সমান। সেই হচ্ছে আমরা এই দুটোকে সমান করে দিচ্ছি। তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে μ1
সাইন I1 ইকুয়ালস μ1 সাইন I2। তাহলে μ1 দুই থেকে ক্যান্সেল হয়ে গেল, সাইন সাইন বাদ হলো, তাহলে আমরা বলতে পারি I1 ইকুয়ালস হচ্ছে I2। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি আপতন কোণ আর নির্গমন কোণ এই দুটো পরস্পর সমান। তার মানে কি হচ্ছে, যখন কোনো আলোক রশ্মি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে পাস করছে বা অতিক্রম করছে, তখন কোনো প্রতিসরণ হচ্ছে না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটছে, অর্থাৎ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ঘটছে। ব্যাপারটা কেমন দাঁড়ালো, যদি কাঁচের স্ল্যাবটা না থাকতো তাহলে আলোক রশ্মিটা এই যে ডটের যে পোর্শনটা, এই ডটেড পোর্শন দিয়ে কী হতো, ডটেড পোর্শন বরাবর চলে যেত। কিন্তু কাঁচের স্ল্যাব থাকার জন্য এই আলোক রশ্মিটা একটু সরে যাচ্ছে। কতটা সরছে, Fs পরিমাণ সরে যাচ্ছে, এটা হচ্ছে পার্শ্ব সরণ। এবার কতটা সরছে, কি সরছে, এই সরণটা কার কার উপর নির্ভর করে তোমরা ক্লাস 12-এ ফিজিক্সে তোমরা আলো চ্যাপ্টারে গিয়ে পড়বে। এবার আমরা পরের টপিকে আসবো, প্রিজম। প্রিজম কি? এটা একটা আয়তাকার তল, কাঁচের তল। আরেকটা আমরা আয়তাকার কাঁচের তল নিচ্ছি, একটা নিলাম তাহলে হচ্ছে ABCD, আরেকটা নিলাম হচ্ছে EABH। তাহলে দুটো আয়তাকার তল যারা পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে আছে। আর নিচে দেখতে পাচ্ছ তোমরা একটা আয়তাকার তল তৈরি হয়েছে, সে তলটা কত, EDCH। তাহলে মোট তিনটে আয়তাকার তল দাঁড়ালো, একটা হচ্ছে ABCD, একটা হচ্ছে EABH, একটা হচ্ছে CHED। তাহলে তিনটে আয়তাকার তল এবং দুটো ত্রিভুজাকার তল, একটা হচ্ছে ADE, একটা হচ্ছে BCH। এই পাঁচটি তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলি হচ্ছে প্রিজম। এখন দেখা যাচ্ছে যে ABCD আর একটা হচ্ছে AEHB, এই যে দুটো তল, এই দুটো তলকে আমরা বলি হচ্ছে প্রতিসারক তল। তাহলে প্রতিসারক তল আমাদের কোনটা দাঁড়ালো, ABCD ও AEHB। এই দুটো হচ্ছে প্রতিসারক তল। ঠিক আছে, এবার প্রিজমটা দেখতে পাচ্ছ একটা আয়তাকার তল আর একটা আয়তাকার তল আছে, সেটা কোনটা, CDEH। CDEH দেখতে পাচ্ছ তলটা, এই তলটাকে আমরা বলছি ভূমি বা বেস, ভূমি বা বেস। আর প্রতিসারক তলটা হচ্ছে রিফ্র্যাক্টিং সারফেসেস। আচ্ছা, ABCD আর একটা হচ্ছে AEHB, এই তল দুটো পরস্পরের সঙ্গে একটা কোণ করে নত আছে, তোমরা দেখতে পাচ্ছ সেই কোণটা এ কোণ। এই এ কোণটাকে আমরা বলছি হচ্ছে প্রিজম কোণ, প্রিজম অ্যাঙ্গেল। তাহলে প্রিজম কোণ কোনটা, BAE হচ্ছে আমাদের প্রিজম অ্যাঙ্গেল, প্রিজম কোণ। আচ্ছা, আবার সেই ওই আয়তাকার তল দুটো লক্ষ্য করো, ABCD আর একটা হচ্ছে ABHE, এরা পরস্পরকে একটা রেখা বরাবর ছেদ করেছে, একটা রেখায় ছেদ করেছে AB, এটাকে আমরা বলছি প্রান্ত রেখা। প্রান্ত রেখা ইংরেজিতে বলা হয় হচ্ছে এজ। এজ। আর
যদি আমরা খুব কেয়ারফুলি লক্ষ্য করি তাহলে একটা প্রিজম বেশ কতগুলো এরকম ত্রিভুজের সমষ্টি। দেখতে পাচ্ছ তোমরা ত্রিভুজগুলো এ ই ডি, এস আর টি, বি এইচ সি। এই ত্রিভুজগুলোকে আমরা বলছি হচ্ছে প্রিন্সিপাল সেকশন বা প্রধান ছেদ। প্রিন্সিপাল সেকশন বা প্রধান ছেদ। তাহলে এখানে আমাদের প্রধান ছেদ কোনগুলো? ত্রিভুজ এ ই ডি, ত্রিভুজ এস আর টি, আর ত্রিভুজ হচ্ছে বি সি এইচ। এই তিনটাকে আমরা বলবো হচ্ছে প্রধান ছেদ। প্রিন্সিপাল সেকশন বলবো। এবার যখনই আমরা প্রিজম নিয়ে আলোচনা করব তখন তোমরা মনে রাখবে গোটা প্রিজমটা নিয়ে আলোচনা না করে আমরা প্রধান ছেদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা পরবর্তী যে টপিকে যাব যেখানে আমরা দেখাবো চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, সেখানেও আমরা মেনলি এই প্রিজমের প্রধান ছেদ বা প্রিন্সিপাল সেকশন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় টপিক হচ্ছে চ্যুতিকোণ। যাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটা নিয়ে হচ্ছে আজকে পরেরটা আমরা আলোচনা করব, পরের টপিকটা আমরা আলোচনা করব। তো প্রথমে বলেছিলাম যে প্রিজম নিয়ে যখন আমরা আলোচনা করব প্রধানত আমরা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ নিয়ে আলোচনা করব। তো ধরে নাও এটা হচ্ছে একটা প্রিজমের প্রধান ছেদ এ বি সি। আমরা এখানে এই পারিপার্শ্বিক মাধ্যমিক প্রতিসরাঙ্ক ধরলাম μ1, এটা ধরলাম হচ্ছে আমরা হচ্ছে μ2, আর এই মাধ্যমটা আমরা ধরলাম হচ্ছে সেম μ1। তাহলে যেটা আমাদের দাঁড়াচ্ছে এটা একটা লম্ব টানলাম আমরা, তাহলে এখান দিয়ে একটা আলোকরশ্মি পড়লো। আমরা ধরছি এটা লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে কি দাঁড়ায়? আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসে তখন এই যে লম্বটা তোমরা দেখতে পাচ্ছ, এই লম্বটার নাম আমি দিয়ে দিই পি টি। এই লম্বের কাছে চলে আসবে। তাহলে আলোকরশ্মিটা কি হলো? লম্বের কাছে চলে আসলো। তাহলে এই পয়েন্টটাতে আমি আরেকটা লম্ব টানলাম, এটা নাম দিলাম হচ্ছে, এটা নাম দিলাম টি, এটা নাম দেওয়া হচ্ছে আর, এটা নাম দেওয়া হচ্ছে ও, এটা নাম দেওয়া হচ্ছে কিউ, নাম দিয়ে দাও। তাহলে যখন আলোকরশ্মিটা ও পয়েন্ট থেকে নির্গত হবে দ্বিতীয় মাধ্যমে তখন কি দাঁড়াবে? তখন হচ্ছে আলোকরশ্মিটা লঘু মাধ্যম হবার জন্য অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এটা হচ্ছে আপতন কোণ I1, আর এটা ধরলাম হচ্ছে নির্গমন কোণ I2। ঠিক আছে? যদি এই প্রিজমটা না থাকতো তাহলে কি হতো? আলোকরশ্মিটা হচ্ছে এই যে ডটেড রেখা বরাবর কি হতো? ডটেড রেখা বরাবর চলে যেত। তাহলে আমাদের চ্যুতিকোণ কোনটা দাঁড়াবে? এই হচ্ছে আমাদের চ্যুতিকোণ। কিন্তু প্রিজম থাকার জন্য কি হচ্ছে? আলোকরশ্মি সোজাসুজি কি হচ্ছে? এই বরাবর চলে যাচ্ছে। তাহলে এটা হলো আমার চ্যুতিকোণ ডেল্টা। আমরা এটা ডেল্টা দিয়ে চিহ্নিত করব, ডেল্টা। আচ্ছা, তাহলে আমরা একটা ত্রিভুজ নিই এখানে আর টি ও পি। আর পি ও একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে ডেল্টা। এবার আমরা পড়েছি যে ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সাথে সমান। এই কোণটাকে যদি আমি I1 ধরে নিই, R1 ধরে নিই, আর এই কোণটাকে যদি ধরে নিই হচ্ছে R2, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই কোণটার মান হবে I1 মাইনাস I2, আর এই কোণটার মান দাঁড়াবে হচ্ছে I2 মাইনাস R2। তাহলে চ্যুতিকোণ কতটা দাঁড়াচ্ছে আমাদের? ত্রিভুজ আমরা নিচ্ছি PRO, এখান থেকে আমরা যেটা পাচ্ছি চ্যুতিকোণ ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস
R2 এটা আমাদের দাঁড়ালো। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে R1 এবং R2টাকে হচ্ছে প্রিজম কোণ এ দিয়ে রিপ্লেস করব। কীভাবে সেটা করব? একটা চতুর্ভুজ নিচ্ছি আমি, ARTO। এই চতুর্ভুজের এটা হচ্ছে একটা কোণ এ, প্লাস এটা লম্ব, তোমরা জানো, তোমাকে প্রথমে বলেছিলাম পিটিটা হচ্ছে লম্ব, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, প্লাস এখানে একটা লম্ব এঁকেছি আমরা কিউটি, এটাও একটা লম্ব, তাহলে এই কোণটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি, প্লাস আরেকটা কোণটা RTO, এই কোণটা RTO হচ্ছে এই কোণটা, তাহলে RTO চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি, সেটা আমরা পড়েছি আগে। তাহলে যেটা দাঁড়াচ্ছে A প্লাস RTO ইকুয়ালস হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, আরেকটা ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজটা নিচ্ছি আমরা। কোন ত্রিভুজটা? RTO, এই ত্রিভুজটাই নিচ্ছি। ত্রিভুজ RTO থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কোন দুটো কোণ? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে কোনটা? RTO। তাহলে R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল RTO, এটা দাঁড়াবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো সমীকরণের ডান পক্ষ দুটো সমান, দুটোই 180, সেই জন্য এই দুটোকে আমরা সমান করে দিচ্ছি, যেটা দাঁড়াচ্ছে তাহলে R1 প্লাস R2 প্লাস RTO ইকুয়ালস দাঁড়াচ্ছে যে কত? A প্লাস RTO। তাহলে RTO কেটে গেল, তাহলে এর মান কত দাঁড়াচ্ছে আমাদের? A সমান হচ্ছে R1 প্লাস R2। তাহলে এই এর মানটা, এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নাম দিলাম আমি 1 ইকুয়েশন। তাহলে এর মানটা আমি 1 ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তো আমাদের যেটা দাঁড়ালো, চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইকুয়ালস হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। এটা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে যখন কোনো আলোক রশ্মি যায় তখন ও যতটা কোণে চ্যুতি হয় অর্থাৎ ডেভিয়েট হয় তার রাশিমালাটা। আচ্ছা, এবার আমরা চ্যুতি কোণের উপর একটা নিউমেরিক্যাল করব, অর্থাৎ একটা অঙ্ক করব আমরা। সে অঙ্কটা কি? অঙ্কটা প্রথমে টুকে নিচ্ছে। একটি সমবাহু প্রস্থচ্ছেদের প্রিজমের প্রতিসারক তলে একটি আলোক রশ্মি তিরিশ ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর প্রতিসারক তল থেকে (45 ডিগ্রি কোণে নির্গত হলো। চ্যুতি কোণের মান কত?
ঠিক আছে, এরকম একটা অঙ্ক এবার মাধ্যমিকে এসেছিল, এই ধরনের অঙ্ক আছে। তো যেটা প্রথম প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, যে একটি সমবাহু প্রস্থচ্ছেদের প্রিজমের প্রতিসরক তলে একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর প্রতিসরক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলো, চ্যুতি কোণের মান কত? তো আমি একটু আগে পড়লাম, চ্যুতি কোণ ডেল্টা কত? I1 প্লাস I2 মাইনাস এ। তো সব কিছুই বলে দেওয়া আছে, যে আলোকরশ্মিটা যে কোণে পড়লো সেটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ I1 এর মান এখানে 30 ডিগ্রি, আর যে কোণে নির্গত হলো সেই কোণের মানও দেওয়া আছে কত? 45 ডিগ্রি। আর এটা কি? একটা সমবাহু ত্রিভুজ, সেজন্য আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে এর মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে বসাই তাহলে অর্থাৎ ডেল্টা ইকুয়ালস হচ্ছে কত? I1 কত বললাম? 30 ডিগ্রি। I2 কত বললাম? 45 ডিগ্রি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সেখানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বা চ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস হচ্ছে 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেয়ারফর অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 15 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে চ্যুতি কোণের মান। এরকম অনেক ছোটো ছোটো অঙ্ক আছে, তোমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারবে। আচ্ছা, এবার পরবর্তী টপিক হচ্ছে ন্যূনতম চ্যুতি। চ্যুতিকোণ সম্বন্ধে অলরেডি আমরা পড়লাম। এবার আসছে হচ্ছে আমরা ন্যূনতম চ্যুতি বা মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, সেটা কি তার শর্তটা আমরা বের করব। ন্যূনতম চ্যুতির শর্ত, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ডেল্টা ওয়ান ইকুয়ালস টু আমরা পেলাম হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এবার দেখো এটাকে আমরা যেভাবে করছি, ডেল্টা ওয়ান ইকুয়ালস রুট ওভার I1 তার স্কোয়ার রুট ওভার I2 স্কোয়ার মাইনাস এ, বা ডেল্টা ইকুয়ালস রুট ওভার I1 মাইনাস I2 স্কোয়ার প্লাস 2 রুট I1 রুট I2 মাইনাস এ। এটা এবার তোমরা নিশ্চয়ই জানো যে একটা পূর্ণবর্গ রাশির ন্যূনতম মান কত হয়? 0 হয়। এটা এখানে হচ্ছে এই টার্মটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি, তাহলে এর ন্যূনতম মান কত হবে? 0 হবে। তাহলে অতএব আমরা বলতে পারি রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 0, বা রুট ওভার I1 ইকুয়ালস হচ্ছে রুট ওভার I2, তাহলে I1 ইকুয়ালস হচ্ছে I2। তাহলে এটা হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত। তো বুঝতে পারছো, যদি I1 ইকুয়ালস যদি I2 হয়, তাহলে আমাদের R1 ইকুয়ালস কত হবে? R2। আমি ছবিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের একটা টপিক করতে হবে। এই সেই প্রিজমটা যেটা আমি এঁকেছিলাম, প্রিজমের প্রধান ছেদ, এটা লম্বটা আলোকরশ্মি এখানে পড়লো, I1 কোণ করে পড়লো, অবিলম্বর দিকে সরে গেল, তারপরে কী হলো? তারপর আরেকটা যদি আমরা আঁকি, তাহলে অবিলম্বতায় কী হবে? এই দূরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কত আমাদের? I2। এটা ধরেছিলাম হচ্ছে আমরা I1, এটা ধরেছিলাম হচ্ছে কত? R2। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টপিকে আসবো, সেটা হচ্ছে আমরা একটু আগে প্রমাণ করলাম যে এ সমান কত হচ্ছে? R1 প্লাস R2। যেহেতু ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে কত হচ্ছে? R1 R2 দুটো সমান, সেই জন্য এ ইকুয়ালস হচ্ছে R1 প্লাস R1, R2 জায়গায় R1 বসালাম। তাহলে R1 কত হচ্ছে আমাদের? A/2, এটা পেলাম আমরা। আচ্ছা, তাহলে ন্যূনতম চ্যুতিকোণটা তাহলে কত দাঁড়াবে আমাদের? ডেল্টা মিনিমাম ইকুয়ালস যেটা দাঁড়াবে, ডেল্টা এম লিখলাম আমরা, I1 I2 সমান, সেই জন্য এখানে আমরা একটা কাজ করছি, I2 জায়গায় আবার আগের মতো নিয়ে I1 বসিয়ে দিলাম, বা ডেল্টা এম ইকুয়ালস কত হচ্ছে? 2I1 মাইনাস কত এ, তাহলে I1 ইকুয়ালস কত হচ্ছে? ডেল্টা এম প্লাস এ বাই 2। তাহলে স্নেলের সূত্র অ্যাপ্লাই করি। কোন পয়েন্টটাতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করবো? পি পয়েন্টটাতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে পি বিন্দুতে স্নেলের
সূত্রানুসারে কত দাঁড়াবে? এখানে মিউ ইকুয়ালস, আমি ধরলাম যে পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, তাহলে মিউ ইকুয়ালস আমরা জানি সাইন I1 বাই সাইন R1, তাহলে I1 এর মানটা আমি বসিয়ে দিচ্ছি সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2, আর R1 মানে কত বেশি আমরা সাইন R1 মানে পেয়েছি a বাই 2, তাহলে সাইন a বাই 2। এটা একটা ইম্পর্টেন্ট প্রমাণ যে প্রমাণ করতে দিতে পারে যে প্রমাণ করা একটা পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল সাইন ডেল্টা এম প্লাস a বাই 2 বাই সাইন a বাই 2। এখানে এটা ডেল্টা এমটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ। এরপরে যে টপিকটা আমরা পড়াবো সেটা হচ্ছে লেখচিত্র, চ্যুতিকোণের সঙ্গে আপতন কোণের লেখচিত্র। চ্যুতিকোণ ভার্সেস আপতন কোণের লেখচিত্র। আচ্ছা, লেখচিত্রটা করার আগে একটু বেসিক ধারণা দিয়ে দিই। অনেক সময় তোমাদের মনে কনফিউশন চলে আসে যে আমরা এক্স অক্ষ বরাবর কোনটা ধরবো, ওয়াই অক্ষ বরাবর আমরা কোনটা ধরবো। তো এক্স অক্ষ বরাবর হচ্ছে স্বাধীন চলরাশি আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরাধীন চলরাশি, অর্থাৎ ওয়াই এক্সের উপর কী করে ডিপেন্ড করে বা নির্ভর করে। ঠিক যেমন ক্রিকেট খেলায় আমরা দেখেছি যে এক্স অক্ষ ওভার না হলে রান পাওয়া যায় না, তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা কী নিই, ওভার নিই, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কী নিই, রান নিই। তাহলে এখানেও তাই, এখানেও সে একই জিনিস যে আপতন কোণ যদি না থাকে তাহলে চ্যুতিকোণে কোনো প্রশ্ন আসে না। তাহলে আপতন কোণটা হচ্ছে এখানে স্বাধীন চলরাশি আর চ্যুতি কোণটা হচ্ছে এখানে কি পরাধীন চলরাশি। তো সেই জন্য আমরা আপতন কোণটা কোণ বরাবর নিব, আপতন কোণ বরাবর নিব হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি নেব, চ্যুতিকোণ ডেল্টা নেব। তো গ্রাফটা কেমন হবে? আপাতভাবে তোমাদের মনে হতে পারে যে এই গ্রাফ ডেল্টা ইকুয়ালস হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ সরলরৈখিক হবে। সেটা সরলরৈখিক হয় না, কারণ আমরা এখানে কোণে পরিমাপ করি, ডিগ্রিতে আমরা পরিমাপ করে লেখচিত্রটা এখানে বসাই। সে লেখচিত্রটা এখানে সরলরৈখিক হবে না। কেমন হবে লেখচিত্রটা আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা। এরকম লেখচিত্রটা হবে। তো দেখো তোমরা যে নির্দিষ্ট একটা দুটো আপতন কোণের জন্য সে একটা হচ্ছে I1, সে একটা হচ্ছে I2, এই দুটোর জন্য আমরা কি পাচ্ছি, একটা চ্যুতিকোণ ডেল্টা পাচ্ছি। নির্দিষ্ট একজোড়া আপতন আর নির্গমন কোণের জন্য আমরা একটা চ্যুতিকোণ ডেল্টা পাচ্ছি। এবার এইটুকু ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কত দাঁড়াবে, I2 মাইনাস I1। তো দেখো তোমরা একটা জিনিস, এই পি কার্ভটার সবচেয়ে নিচের বিন্দু লোয়েস্ট পয়েন্ট যেটা আছে পি পয়েন্ট, সেটা মনে করো। এই পি পয়েন্টে কি দেখতে পাচ্ছ তোমরা, I1 আর I2 এসে দুটো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই পয়েন্টটাতে তাহলে কি হচ্ছে, I1 আর আমার I2 দুটো সমান হয়ে গেছে। তাহলে একটু আগে আমি বললাম যে যখন I1 আর I2 এই দুটো সমান হয়ে যায় তখন চ্যুতিকোণটা কি হয়, ন্যূনতম হয়, মিনিমাম হয়। তাহলে এখান থেকে তোমরা একটা লম্ব টানো, এই দেখো যে লম্বটা টানলাম, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ বা মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এটা হলো আমাদের কার্ভটা। কি কার্ভ, চ্যুতিকোণ ভার্সেস আপতন কোণের কার্ভ। সবসময় মনে রাখবে আপতন কোণ না থাকলে চ্যুতিকোণের কোনো ব্যাপারই আসে না। সেজন্য আপতন কোণটাকে আমরা এক্স অক্ষ বরাবর রেখেছি আর চ্যুতিকোণটাকে আমরা রেখেছি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা খুব ইম্পর্টেন্ট টপিক, লেন্স।
খুব মনোযোগ সহকারে শুনবে তোমরা। লেন্স, লেন্সটা কি? দুটো গোলীয় তল, দুটো গোলীয় তল অথবা একটা গোলীয় তল এবং সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে আমরা বলি হচ্ছে লেন্স। তো তোমরা বলে স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে যেখান দিয়ে আলোটা খুব সহজে পাস করতে পারে, ট্রান্সপারেন্ট। আর প্রতিসরক মাধ্যম মানে কি? যার মধ্যে দিয়ে গেলে প্রতিসরণটা ঘটবে। তো দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল এবং সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে আমরা বলি হচ্ছে লেন্স। লেন্স হচ্ছে দুই ধরনের হয়। এবার আমরা আসবো হচ্ছে লেন্সের প্রকারভেদ। দুই ধরনের হয়, একটা হচ্ছে উত্তল লেন্স, কনভেক্স লেন্স বলি আমরা, উত্তল। আর একটা বলি হচ্ছে আমরা হচ্ছে কনকেভ লেন্স। কনকেভ লেন্স, উত্তল লেন্স কোনটা? এই যে দেখতে পাচ্ছ, প্রথম ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা উত্তল লেন্স। কি তার বৈশিষ্ট্য? যে এই লেন্সটার মাঝখানটা মোটা আর দুই প্রান্তটা আস্তে আস্তে সরু হয়ে গিয়ে একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে, তাকে আমরা কী বলবো? উত্তল লেন্স বলবো। অর্থাৎ যে লেন্সের মাঝখানটা মোটা এবং দুই প্রান্তটা ক্রমশ সরু হয়ে গেছে, সেই লেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি উত্তল লেন্স, বা ইংরেজিতে বলবো হচ্ছে কনভেক্স লেন্স। আর অবতল লেন্স কোনটা বলবো? ঠিক এর উল্টোটা, যে লেন্সের মাঝখানটা সরু এবং দুই দিক আস্তে 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 চওড়া হয়ে গেছে, তাকে আমরা বলবো হচ্ছে কি অবতল লেন্স, বা ইংরেজিতে বলবো হচ্ছে কনভেক্স লেন্স, কনকেভ লেন্স। এখন দেখো, এই যে উত্তল লেন্সও তিন ধরনের হয়, সেটাতে আমরা আসছি। আর অবতল লেন্সও তিন ধরনের হয়, সেটাতে আমরা আসছি। উত্তল লেন্সের প্রকারভেদ। প্রথমে যে লেন্সটা আঁকলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ এর দুটো তলই উত্তল, এভাবে কার্ভ হয়ে আছে, দুটো তলই উত্তল। এটা হচ্ছে উভোত্তল লেন্স। উভোত্তল লেন্স। আচ্ছা, এই যে লেন্সটা আঁকলাম যেটা, এই লেন্সটা হচ্ছে একটা তল সমতল, একটা তল হচ্ছে উত্তল। এর নাম হচ্ছে সমতলোত্তল লেন্স। ঠিক আছে, তারপরে দেখো লেন্সের যেটা আসছে একটা পার্ট, সেটা হচ্ছে এই লেন্সটার দেখো, এই প্রান্তটা তোমাদের হচ্ছে কি উত্তল, কিন্তু এই প্রান্তটা কি হয়েছে? এই প্রান্তটা হয়েছে অবতল, এটা নাম হচ্ছে উত্তলাবতল। উত্তলাবতল, এই দিকটা উত্তল আর এই পোর্শনটা কি হয়ে গেল? অবতল হয়ে গেল। তাহলে এই হচ্ছে উত্তল লেন্সের প্রকারভেদ। একইভাবে আমরা আসবো হচ্ছে অবতল লেন্সের প্রকারভেদ। এটা দেখেই বুঝতে পারছো এর দুটো তলই হচ্ছে কি অবতল, এর নাম হচ্ছে উভাবতল। উভাবতল, দুটো তলই অবতল। আচ্ছা, আগের মতনই দেখতে পাচ্ছ এর একটা তল সমতল আর একটা তল হচ্ছে কি অবতল, তার এর নাম হচ্ছে কি সমতল অবতল, সমতলা বোতল।
আচ্ছা, আরেকটা কি আঁকবো? আরেকটা আঁকছি হচ্ছে কি আমাদের উত্তল অবতল, অবতলোত্তল। একটা তল আগের মতনই উত্তল, আর একটা তল কি হচ্ছে আগের মতনই অবতল। এটা হচ্ছে অবতলোত্তল লেন্স। তাহলে এই হচ্ছে আমাদের অবতল লেন্সের প্রকারভেদ। এবার উত্তল লেন্স আর অবতল লেন্সকে হচ্ছে আমরা আরেকটা লেন্স নামে, ওদের নাম আরেক ধরনের হয়, সেটা আমরা আসছি টপিকটাতে। তারপরে আমরা লেন্সের বেশ কিছু গঠনে যাচ্ছি, আমরা বেশ কিছু ডেফিনেশন যেটা আমাদের দরকার পড়ে আসে লেন্স সম্বন্ধে জানতে হলে। যদি একটা লেন্স আমরা দেখি, খুব কেয়ারফুলি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে একটা লেন্সের দুটো তল, একটা গোলকের অংশ। তো সেই গোলকের প্রত্যেকটা কেন্দ্র থাকে। তো এটা ধরো C2 কেন্দ্র, এটা ধরো না C1 কেন্দ্র। এটাকে আমরা প্রথম সারফেস বলছি, এটাকে আমরা দ্বিতীয় সারফেস বা দ্বিতীয় তল বলছি। তো এই দুটো কেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে সেই অক্ষের নাম হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, এটা একটা বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে আরেকটা বক্রতা কেন্দ্র। C1 C2 এই দুটো হচ্ছে বক্রতা কেন্দ্র। আচ্ছা, দ্বিতীয় ডেফিনেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। সেটা কি? আমি উত্তর লেন্স দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি। আলোক কেন্দ্র হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, যে বিন্দু দিয়ে আপতিত রশ্মি অর্থাৎ ইনসিডেন্ট রে যখন পাস করে, তখন এমার্জেন্ট রে যেটা হয়, অর্থাৎ নির্গমন রশ্মি যেটা থাকে, সেই রশ্মিটা আপতিত রশ্মির সাথে কেমনভাবে থাকে? সমান্তরাল থাকে। অর্থাৎ বলতে পারো যে আলোক কেন্দ্র হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, যে বিন্দুটার মধ্য দিয়ে যখন আলোক রশ্মি পাস করে বা অতিক্রম করে, তখন নির্গত রশ্মি আর আগত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। একটা ভুল ধারণা সবার মধ্যেই থাকে যে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার যেটা, সেটা হচ্ছে লেন্সের ভেতরে থাকে। সেটা না, লেন্সের বাইরেও থাকতে পারে। যেমন আগে যে উদাহরণগুলো দিলাম আমরা, সমতলোত্তল লেন্স যেটা আছে, যেটা দেখতে পাচ্ছ আলোক কেন্দ্র একদম ঠিক গায়ে থাকে। আর আরেকটা যেটা পড়েছো, এই ধরনের যে লেন্সগুলো সমতলোত্তল বা অবতলোত্তল লেন্সগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আলোক কেন্দ্রটা বাইরে থাকে, অবস্থান করে। অর্থাৎ আলোক কেন্দ্র লেন্সের ভেতরে থাকবে এমন কোনো কথা নেই। আলোক কেন্দ্র সবসময় প্রধান অক্ষের উপর থাকে, আর আলোক কেন্দ্র সবসময় হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, ফিক্সড বিন্দু। এটা প্রমাণ করা যায়। সেই প্রমাণটা তোমরা ক্লাস 12-এর ফিজিক্সে আলো চ্যাপ্টারে গিয়ে পড়াশোনা পড়বে। আচ্ছা, এবার প্রিজম পড়াতে গিয়ে আমার একটা টপিক বলা হয়নি, সেটা হচ্ছে প্রিজমের প্রধান কাজই হচ্ছে আলোক রশ্মিকে সবসময় কোন দিকে বাঁকিয়ে দেওয়া? ভূমির দিকে বাঁকিয়ে দেওয়া। কারণ এখানে আমাদের একটা জিনিস জানতে গিয়ে কাজে লাগবে ব্যাপারটা। এটা হচ্ছে ধরলাম হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন। তো আলোক রশ্মি যখন পড়ছে তখন কী হচ্ছে আমরা জানি যে প্রিজমটা ঘন মাধ্যম হওয়ার জন্য অভিলম্বের কাছে সরে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আলোক রশ্মিটা সবসময় কী হয়? ভূমির দিকে সরে আসে। এই নীতিটা আমাদের এখানে কাজে লাগবে। কিসে কাজে লাগবে? এই যে উত্তর লেন্সের যে একটা ধর্ম, সেই ধর্মে কাজে লাগবে। উত্তর লেন্সকে আমরা বলবো হচ্ছে একটা অভিসারী লেন্স বলবো, অর্থাৎ কনভার্জিং লেন্স বলবো। কনভার্জিং লেন্স কোনটা? যে এর উপর যখন আলোক রশ্মি আপতিত হবে, তখন এরা একটা পয়েন্টের রশ্মিটা কী করবে? কেন্দ্রীভূত করবে। আর অবতল লেন্সকে আমরা বলবো হচ্ছে কি অভিসারী লেন্স, অর্থাৎ ডাইভার্জিং লেন্স, অর্থাৎ চারিদিকে কী করবে? আলোক রশ্মিটাকে ছড়িয়ে দেবে। তো আসছি ব্যাপারটাকে এক্সপ্লেন করি। একটা আমরা যদি খুব কেয়ারফুলি লক্ষ্য করি, একটা উত্তর লেন্স হচ্ছে অনেকগুলো প্রিজমের সমষ্টি। এরকম অনেকগুলো প্রিজমের সমষ্টি। তো যখনই আমার একটা আলোক রশ্মি, এই একটা পয়েন্টের কথা তোমরা ভাবো, এই একটা পয়েন্ট, তো একটা আলোক রশ্মি যখন পড়ছে, ধরে নাও
এইভাবে যখন গেল তখন কি হবে, আলোক রশ্মিটাকে কি করবে, এই প্রিজমটা তার ভূমির দিকে কি করবে, বাঁকিয়ে দেবে। তাহলে এই আলোক রশ্মিটা কী হলো, এই ভূমির দিকে কী হলো, এই প্রিজমটা যে ভূমি, এই যে ভূমিটা এই দিকে কী হলো, বেঁকে গেল। তাহলে আমরা বুঝতেই পারছি যে যখন একটা আলোক রশ্মি লেন্সের উপর গিয়ে পড়ছে, মানে উত্তল লেন্সের উপর গিয়ে পড়ছে, সেই আলোক রশ্মিটা কী হচ্ছে, একটা নির্দিষ্ট দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ একটা পয়েন্টে এসে কী হচ্ছে, কেন্দ্রীভূত হচ্ছে। সেই জন্য এর নাম হচ্ছে কি, উত্তল লেন্সের অপর নাম হচ্ছে কি কনভার্জিং লেন্স, অর্থাৎ অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্সের অপর নাম হচ্ছে, উত্তল লেন্সকে আমরা কী নামে ডাকবো, কনভার্জিং লেন্স বা অভিসারী লেন্স। ঠিক আছে, একইভাবে যদি আমরা অবতল লেন্সটাও দেখি, অবতল লেন্সটাও দেখি, তাহলে অবতল লেন্সটাকেও কী করতে পারি আমরা, অনেকগুলো এরকম প্রিজমের সমষ্টি হিসাবে কী করতে পারি, ভাবতে পারি। তাহলে আলোক রশ্মি যখন ন্যাচারালি পড়বে এইভাবে, তখন কী হবে, এটা হচ্ছে ভূমিটা, এই ভূমির দিকে কী হবে, বেঁকে যাবে, ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে যেহেতু কী হচ্ছে, এই অবতল লেন্সটা এর উপর আপতিত রশ্মিগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, স্ক্যাটার করে দিচ্ছে, ওই জন্য নাম হচ্ছে ডাইভার্জিং লেন্স বা অভিসারী লেন্স, অপসারী লেন্স বলবো এটাকে। তাহলে আমরা এটা লিখে দিচ্ছি, তাহলে এখানে অবতল লেন্স বা অপসারী লেন্স। অপসারী লেন্স। এখানে একটা কথা বলে রাখা ভালো যে উত্তল লেন্স তখনই অভিসারী ধর্ম আচরণ করবে যখন উত্তল লেন্সটাকে হচ্ছে আমরা ওর থেকে বেশি ঘন মাধ্যমে রাখবো। একইভাবে অবতল লেন্স তখনই অপসারী ধর্মের মতো আচরণ করবে যখন হচ্ছে আমরা সে অবতল লেন্সটাকে হচ্ছে কি তার থেকে বেশি ঘনযুক্ত মাধ্যমে রাখবো। এবার আসছি পরের টপিক, সেটা হচ্ছে ফোকাস। ফোকাস উত্তল লেন্স দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, দ্বিতীয় মুখ্য ফোকাস প্রথমে আসছি আমরা, সেটা হচ্ছে যে প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি যখন উত্তল লেন্সের উপর পড়ে তখন পরাপর হচ্ছে কি প্রধান অক্ষের উপর অবস্থিত এক নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে যায়, যাকে আমরা বলছি হচ্ছে কি দ্বিতীয় মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাসে আমি আসছি, আর আলোককেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। আর লেন্সের ফোকাস দূরত্ব বলতে মেনলি দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্বকেই বোঝায়। আচ্ছা, এটা হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। আচ্ছা, এবার প্রথম মুখ্য ফোকাসটা কি? প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, প্রথম মুখ্য ফোকাসটা F1, যেখান থেকে যখন আলোক রশ্মিটা লেন্সের উপর এসে পড়বে, যখন নির্গত হবে সেটা প্রধান অক্ষের সাথে কীভাবে নির্গত হবে, সমান্তরালভাবে নির্গত হবে। এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রথম মুখ্য ফোকাস। আরেকবার রিপিট করছি, টপিকটা হচ্ছে আমাদের ফোকাস। তো ফোকাস মেনলি দু ধরনের হয়, একটা হচ্ছে মুখ্য ফোকাস, একটা হচ্ছে গৌণ ফোকাস। আগে আমি মুখ্য ফোকাস সম্বন্ধে বলছি। মুখ্য ফোকাস দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তো প্রথম মুখ্য ফোকাস সম্বন্ধে বলি যে প্রথম মুখ্য ফোকাস হচ্ছে প্রধান অক্ষের লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যেখান থেকে আলোক রশ্মি পড়ার পর যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হবে সেটা হচ্ছে প্রধান অক্ষের সাথে ঠিক সমান্তরালভাবে নির্গত হবে। আর দ্বিতীয় মুখ্য ফোকাস কি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি লেন্সের উপর পড়লো, পড়ার পর প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দু এসে মিলিত হলো, এটাকে আমরা বলেছি হচ্ছে কি দ্বিতীয় মুখ্য ফোকাস। আর আলোককেন্দ্র থেকে দূরত্বকে আমরা বলে হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। এটা গেলো হচ্ছে আমাদের ফোকাস। এবার আসছি গৌণ ফোকাস। তার আগে একটা কথা বলে রাখা ভালো, যদি মুখ্য ফোকাস দূরত্ব ধরলাম
মুখ্য ফোকাস দূরত্ব ধরলাম হচ্ছে F1, আর প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব ধরলাম হচ্ছে আমি F2। তাহলে একটা প্রমাণ করা যায়, এই প্রমাণটা খুব দরকার নেই, তো মনে রাখবে একটু, F1/F2 ইকুয়ালস মাইনাস μ1/μ2। যেহেতু দুটো ফোকাস লেন্সের দুপাশে অবস্থিত, ওই জন্য একটা প্লাস হলে একটা মাইনাস হয়, ঠিক আছে। যদি F1 আর F2 কখন সমান হবে? যদি μ1 μ2 সমান হয়। তাহলে মনে রাখবে লেন্সের দুই পাশের মাধ্যম যদি একই হয় তাহলে কি হচ্ছে, একমাত্র প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব কী হয়, সবসময় সমান হয়, এটা মনে রাখবে। এবার আসছি আমি গৌণ ফোকাস। মুখ্য ফোকাস পড়া থেকে আমি বলেছিলাম আলোক রশ্মিগুচ্ছ সবসময় কী হয়, প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়। এইখানে আলোক রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সাথে একটা কোণ করে এসে পড়ছে, ঠিক আছে। তাহলে তারা ঠিক দ্বিতীয় মুখ্য ফোকাসের ওপর একটা পয়েন্টে মিলিত হবে। এই পয়েন্টটার নাম হচ্ছে গৌণ ফোকাস F'। তাহলে এটা হচ্ছে আমাদের গৌণ ফোকাস F'। আর দ্বিতীয় মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসকে নিয়ে আমরা যে তলটা পাচ্ছি, এই তলটাকে আমরা বলছি হচ্ছে কি ফোকাস তল বা ফোকাল প্লেন। ফোকাস তল বা ফোকাল প্লেন, ঠিক আছে। এটা হলো আমাদের এই টপিকটা। এটা হচ্ছে লেন্স রিলেটেড যতগুলো ডেফিনেশন, সেই ডেফিনেশনগুলো আমি বললাম। পরে যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে বিভিন্ন দূরত্বের জন্য একটা বস্তু যখন বিভিন্ন দূরত্বে থাকবে, তো সেই দূরত্বে থাকার দরুন তার যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের প্রকৃতি বা নেচার কেমন হবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথমে ধরছি বস্তু অসীমে অবস্থিত। অসীম কোনটা? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ধরে নিই অসীমে অবস্থিত। অসীমে অবস্থিত থাকলে আমরা ধরি সে সমস্ত বস্তু থেকে আলোক রশ্মিগুলো কেমন হয়, পরস্পর সমান্তরাল আছে। তারা তোমার রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়, কিন্তু তারা প্রধান অক্ষের সাথে সমান্তরাল হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে এইভাবে আলোক রশ্মিগুলো এসে পড়লো, পড়ার পর কী হয় একটু আগে আমি বললাম তোমাদের যে একটু গন্ডগোল হলো। এই গেল। তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? ফোকাস তলে গঠিত হবে। প্রতিবিম্বটা হচ্ছে আমাদের কোথায় গঠিত হবে? ফোকাস তলে গঠিত হবে। তাহলে প্রতিবিম্বটা কেমন দাঁড়াচ্ছে? প্রতিবিম্বটা দাঁড়াচ্ছে হচ্ছে বস্তুর তুলনায় অনেক ছোট, কারণ আমরা জানি ভালো করে সূর্য, নক্ষত্র, গ্রহ এরা আকারে অনেক অনেক বড় হয়। তাহলে প্রতিবিম্বটা দাঁড়াবে কেমন? বস্তুর তুলনায় আকারে অনেক ছোট, আর অবশ্যই যেহেতু বস্তুটা উল্টো হচ্ছে সেখানে বস্তুটা হচ্ছে সৎ হবে প্রতিবিম্বটা। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি যেটা দাঁড়ালো, প্রতিবিম্ব কেমন? সৎ, আকারে কি হবে? আকারে ছোট বস্তুর তুলনায়। আচ্ছা,
এই করে আমরা আস্তে আস্তে বস্তুকে সামনের দিকে নিয়ে আসবো। তো আমি প্রথমে যেটাতে আসবো সেটা হচ্ছে যেগুলো আমাদের দরকার সেগুলো আমি আসছি। বস্তুকে আমি এবার রেখেছি কোথায়, এবার বস্তুকে আমি রাখবো হচ্ছে একদম ডিরেক্টলি আস্তে আস্তে ফোকাসের দিকে নিয়ে আসবো। দ্বিতীয় পোর্শন, আচ্ছা এই ধরনের প্রতিবিম্বগুলো আঁকার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু বলে দিই। যে যখন আলোক রশ্মিটা যখন প্রধানকে সমান্তরালভাবে যাবে তখন কি হবে, তখন সবসময় মনে রাখবে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আলোক রশ্মি যখন সরাসরি আলোক কেন্দ্র দিয়ে যাবে তখন মনে রাখবে কোনো তার পরিবর্তন হবে না। আর আরেকটা যখন আলোক রশ্মিটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাসে যখন যাবে তখন সেটা কি হবে, সেটা সরাসরি নির্গত রশ্মিটা হচ্ছে প্রধানকের সাথে সমান্তরাল হবে। তো আমি এটা ধরলাম হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, আর এটা ধরলাম হচ্ছে আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, তো আলোক রশ্মিটাকে আমরা ধরলাম এখানে আছে, আলোক রশ্মি না বস্তুটাকে ধরলাম আমরা এখানে আছে, ধরলাম এটা হচ্ছে বস্তুটা PQ বস্তুটা। তাহলে প্রধানকের সমান্তরাল রশ্মি পড়লো, পরপর কি হলো, পরপর হচ্ছে কি হলো দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে চলে গেল। আরেকটা রশ্মি যেটা আছে সেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে গেল। আলোক কেন্দ্র দিয়ে যখন সরাসরি চলে যায় তখন হচ্ছে আমি কি বললাম, সেটা হচ্ছে কোনো তার ডেভিয়েশন বা চ্যুতি হয় না, সরাসরি চলে যায়। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বস্তুটা, এটা হচ্ছে প্রতিবিম্বটা। তাহলে প্রতিবিম্বটা আগের মতন কি হচ্ছে, বস্তুর তুলনায় আকার ছোট হচ্ছে এবং কি হচ্ছে উল্টো হচ্ছে। উল্টো মানে হচ্ছে কি প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব। উল্টো মানে হচ্ছে আমাদের সৎ প্রতিবিম্ব। তো এই করে আস্তে আস্তে আমি বস্তুটাকে ফোকাসের দিকে নিয়ে আসছি। এবার আমি সরাসরি ফোকাসে বস্তুটাকে বসাবো। আমি এখানে রাখছি, দ্বিতীয় মুখ্য ফোকাসে বস্তুটাকে বসালাম। আমি এই সাইডে থেকে এবার রাখছি। এখানে বসে প্রথম মুখ্য ফোকাসে বসাচ্ছি বস্তুটাকে, বসালাম। তাহলে এই একটা রশ্মি পড়লো, পরপর কি হলো ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। আর একটা রশ্মি কি হলো, আলোক কেন্দ্র দিয়ে গেল, এই আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। তাহলে এই দুটো রশ্মি পরস্পর সমান্তরাল। সমান্তরাল কথার অর্থ কি, যে এরা কখনো মিলিত হবে না, অর্থাৎ বস্তুটা যেটা তৈরি হবে সেই বস্তুটা সদই হবে, কিন্তু বস্তুর তুলনায় প্রতিবিম্বটা যেটা তৈরি হবে সেটা সদই হবে, কিন্তু প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কী হবে, আকারে অনেক 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 বড় হবে, অনেক গুণ বিবর্ধিত হবে। ঠিক আছে, তাহলে আবার রিপিট করছি কথাটা। আমি বস্তুটাকে প্রথম মুখ্য ফোকাসে রাখলাম। তাহলে একটা রশ্মি কী হলো, প্রধানকে সমান্তরাল পড়লো, পরে কী হলো দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। আর একটা রশ্মি কী হলো, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেল, সরাসরি কী হলো বেরিয়ে চলে গেল। তাহলে যে রশ্মি দুটো পাচ্ছে সেই রশ্মি দুটো পরস্পর সমান্তরাল হচ্ছে। তাহলে এই রশ্মি দুটো কখন মিলিত হবে না, অর্থাৎ যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা বস্তুর তুলনায় আকারে অনেক 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 বড় হবে, কিন্তু কি হবে, সৎ হবে। আচ্ছা, আরেকটা কথা আরেকবার রিপিট করে দিচ্ছি। আমরা যখন হচ্ছে এই যে বিভিন্ন দূরত্বে বস্তুর অবস্থানের জন্য এই যে আমরা প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, কি গঠিত হবে, কেমন হবে তার প্রকৃতিটা, সেটার জন্য আমরা যে রশ্মিগুলো আঁকছি সেটার পদ্ধতিটা কেমন আরেকবার বলে দিচ্ছি আমি। যে যখন বস্তু থেকে যে রশ্মিটা বের হবে সেটা যদি মনে করো প্রধানকে সমান্তরাল হয় তাহলে অবশ্যই দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। আর রশ্মিটা যখন আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে তখন তার কোনো চ্যুতি বা ডেভিয়েশন হবে না। আরেকটা হচ্ছে যে যদি রশ্মিটা যদি মনে করো প্রথম মুখ্য ফোকাস থেকে যদি বের হয় তাহলে সেটা হচ্ছে নির্গত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। এইভাবে হচ্ছে আমরা রশ্মি আঁকবো। আরেকটা হচ্ছে শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে বস্তুটাকে আমরা ফোকাসের ভিতরে ঢুকিয়ে দেবো। এবার দেখি তার নেচারটা কেমন হবে। 4 নম্বর, এই বস্তুটা আমি রাখলাম। ফোকাসের ভিতরে রাখলাম। একটু দেখে নেবে সব ভালো করে সবাই যে দূরত্বটা, যে আলোককেন্দ্রের প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, আলোককেন্দ্রের দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, এই দুটো দূরত্ব যেন সমান হয়। কারণ আমি ধরে নিচ্ছি লেন্সের এই পাশের মাধ্যম আর এই পাশের মাধ্যম দুটো সেম। তাহলে এই যে একটা আলোকরশ্মি পড়লো, পরপর কী হবে, দ্বিতীয় মুখ্য ফোকাসে বেরিয়ে গেল। আচ্ছা, আরেকটা আলোকরশ্মি
যেটা আমি একটু আগে বললাম, আলোক কেন্দ্রতে যখন যাবে, এই যে আলোক কেন্দ্র যখন গেল তখন কি লেবে চলে গেল। এবার দুটো রশ্মিকে যদি আমি পিছন দিকে যদি বাড়িয়ে দিই, তাহলে কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াচ্ছে কেমন, এ দেখো, এরকম। তার মানে যেটা দাঁড়াচ্ছে প্রতিবিম্বটা কেমন হবে, এরকম দাঁড়াবে প্রতিবিম্বটা। অর্থাৎ প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কী হবে, আকারে অনেক অনেক বড় হবে। আর প্রতিবিম্বটা এই ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব হবে, এই ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে হচ্ছে অসৎ প্রতিবিম্ব। একটু মনে রাখার জন্য তোমাদের আমি বলে দিই, সৎ প্রতিবিম্ব বস্তু যেদিকে গঠিত হয় তার উল্টো দিকে গঠিত হয়। সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়, বস্তুর আকার থেকে আকারে ছোট হয়, সমানও হতে পারে। আর অসৎ প্রতিবিম্ব বস্তু যেদিকে গঠিত থাকে তার ঠিক সেম দিয়ে গঠিত হয়, এবং অসৎ প্রতিবিম্বটা বস্তু থেকে আকারে অনেক 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 বড় হয়। আচ্ছা, আজ এই পর্যন্ত আজকে আমাদের পাঠ সমাপ্ত করলাম। তো আমি আজকে যেটুকু তোমাদের টপিকটা বললাম একটু জিস্ট করে বলে দিই। আমরা শুরু করেছিলাম হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, তারপরে পড়লাম প্রিজমের গঠন এবং প্রিজমের বিভিন্ন ধর্ম, এবং শেষ করলাম হচ্ছে কি লেন্সের অর্ধেক অংশ দিয়ে, যেখানে হচ্ছে কি উত্তর লেন্স একটা বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য কেমন প্রতিবিম্ব তৈরি করবে, সেই প্রতিবিম্বের নেচার কী হবে বা সেই প্রতিবিম্বের আকার কত হবে, সেটা আমরা পড়লাম। এর পরের দিন হচ্ছে আমরা অবতল লেন্স নিয়ে আলোচনা করব। অবতল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য বস্তু প্রতিবিম্ব কেমন হবে সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব।